ন্যাড়া ছাদের গপ্পতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের জন্য রয়েছে মুন্সি প্রেমচাঁদের লেখা গল্প নিমকের দারোগা। মুখ্য ভূমিকায় মুন্সি বংশীধর, মুন্সি বংশীধরের বাবা এবং আলোপিদিন। গল্প পাঠে অরিজিৎ রয় চৌধুরী। গল্পের সূত্রধার আমি সৌম্য। শুরু হচ্ছে আজকের গল্প, মুন্সি প্রেমচাঁদের লেখা গল্প নিমকের দারোগা। নিমকের নতুন দপ্তরটি যখন খোলা হলো এবং ঈশ্বর দত্ত এই বস্তুটির ব্যবসা যখন নিষিদ্ধ হয়ে গেল, তখন লোকে লুকিয়ে চুরিয়ে ব্যবসা করতে লাগলো। অনেক রকমের ছল চাতুরি সূত্রপাত হলো। কেউ ঘুষ ঘাস দিয়ে কাজ হাসিল করত, কেউ বা চালাকি করে। অফিসারদের পোয়া বারো। পাটোয়ারিগিরির সর্বসমন্বিত পথ ছেড়ে ছুড়ে দিয়ে লোকে এই দপ্তরের বড় কন্দাজগিরি করত। এখানকার দারোগাদের জন্য তো উকিলদের জিভেও জল আসত। যুগটা ছিল এমন যখন ইংরেজি শিক্ষা আর খ্রিস্ট ধর্মকে লোকে ভাবত একই জিনিস। ফরাসিদের প্রাবল্য ছিল। প্রেমের উপাখ্যান আর শৃঙ্গার রসের কাব্য পড়ে ফরাসি জানা মানুষেরা সর্বোচ্চ পদগুলোয় বহাল হয়ে যেতেন। মুন্সি বংশীধরও জুলেখার বিরহগাথা শেষ করে মজনু ও ফারাদের কবজাতে পাওয়াটা একটু কঠিন। আমার এই কথাগুলো ভালো করে মনে গেঁথে নাও। এ হলো আমার সারা জীবনের উপার্জন, বুঝেছ? এভাবে উপদেশ দিয়ে পিতা আশীর্বাদ করলেন। বংশীধর আজ্ঞাবহ পুত্র কথাগুলো মন দিয়ে শুনে বাড়ি থেকে রওনা হলেন। বিরাট এই সংসারের ক্ষেত্রে শুধু ধৈর্য তার বন্ধু, বুদ্ধি তার পথপ্রদর্শক এবং স্বাবলম্বন তার সহায়। তবে শুভক্ষণে যাত্রা করেছিলেন মুন্সি বংশীধর। যেতেই নিমক দপ্তরের দারোগা পদে প্রতিষ্ঠিত হয়ে গেলেন। বেতন ভালো, আর উপরিয়ায় তো ঠিক ঠিকানাই নেই। শুভ সংবাদ পেয়ে বৃদ্ধ মুন্সিজির আনন্দের আর সীমা রইল না। মহাজনেরা খানিকটা নরম হল এবং আশালতা দুলে উঠল। পাড়া পড়শিদের হৃদয়ে শুল বিঁধতে লাগল। শীতকাল, রাতের বেলা। নিমকের সেপাই এবং চৌকিদারগুলো সব নেশায় বুঁদ হয়ে আছে। মুন্সি বংশীধর এই জায়গায় এসেছেন এখনো 6 মাসের বেশি হয়নি, কিন্তু এটুকু সময়ের মধ্যে তিনি তার কর্মদক্ষতা এবং উত্তম আচরণে অফিসারদের মোহিত করে ফেলেছেন। অফিসাররাও তাকে খুব বিশ্বাস করতে শুরু করেছেন। নিমকের দপ্তর থেকে মাইলখানেক পূর্ব দিক দিয়ে যমুনা নদী বয়ে চলেছে। ওর উপরে নৌকা দিয়ে একটা পুল বানানো। দারোগা সাহেব দরজা বন্ধ করে সুখ নিদ্রায় নিদ্রিত। হঠাৎ ঘুম ভেঙে যেতে নদীর জলকল্লোলের জায়গায় গাড়ি ঘোড়ার গড়গড়ানি এবং মাল্লাদের কোলাহল শুনতে পেলেন। উঠে বসলেন তিনি।
এত রাতে গাড়ি নদী পেরোচ্ছে কেন? নির্ঘাত কিছু না কিছু গোলমাল আছে। যুক্তিতর্ক সন্দেহটাকে বাড়িয়ে তোলে। ইউনিফর্ম পরে পিস্তলটাকে পকেটে রেখে ঘোড়া ছুটিয়ে নিমেষের মধ্যে তিনি পুলে এসে পৌঁছলেন। দেখলেন গাড়ির একটা লম্বা সারি পুল পেরিয়ে যাচ্ছে। ধমক দিয়ে উঠে জিজ্ঞাসা করলেন, এসব গাড়ি কার? কিছুক্ষণ সব চুপচাপ। লোকগুলোর মধ্যে গুজগুজ ফুসফুস শুরু হলো। তারপর সামনের লোকটি বললে, আগে পণ্ডিত আলোপিদিনের। পণ্ডিত আলোপিদিন? সে কে? কে পণ্ডিত আলোপিদিন? দাতাগঞ্জের। মুন্সী বংশীধর চমকে উঠলেন। পণ্ডিত আলোপিদিন এ এলাকার সবচেয়ে মানি জমিদার। লাখ লাখ টাকা তার লেনদেন। এ অঞ্চলে কি ছোট কি বড়, কে এমন আছে যে তার কাছে ঋণী নয়? ব্যবসাটাও বেশ বড়সড়। বড় ধরিবাজ লোক। ইংরেজ অফিসাররা তার এলাকায় শিকার করতে এসে তাঁরই অতিথি হন। 12টি মাস তার সদাব্রত চলে। মুন্সীজি জিজ্ঞেস করেন, গাড়ি যাবে কোথায়? উত্তর আসে, কানপুর। বেশ, গাড়িতে কি আছে? এ প্রশ্নে আবার নীরবতা ছেয়ে যায়। দারোগা সাহেবের সন্দেহ আরো বেড়ে যায়। কিছুক্ষণ উত্তরের জন্য অপেক্ষা করে চেঁচিয়ে বলেন, কি হলো কি? তোমরা কি সব বোবা নাকি? আমি জিজ্ঞাসা করছি, এই গাড়িগুলোতে কি চাপানো আছে? এবারেও কোনো উত্তর না পেয়ে তিনি ঘোড়াটাকে একটি গাড়ির গা ঘেঁষে দাঁড় করিয়ে বস্তা হাতড়ে দেখেন। সন্দেহ দূর হয়ে যায়। সবই নুনের ডেলা বোঝাই। পণ্ডিত আলোপিদিন তার সুসজ্জিত শকটটিতে চড়ে খানিকটা ঘুমোতে ঘুমোতে খানিকটা জাগতে জাগতে আসছিলেন। হঠাৎ কয়েকজন গাড়োয়ান ঘাবড়ে গিয়ে এসে তাকে জাগিয়ে বলে, মহারাজ, দারোগা গাড়ি আটকে দিয়ে ঘাটে দাঁড়িয়ে আপনাকে ডাকছেন, চলুন শিগগিরই। লক্ষ্মী ঠাকুরনের উপরে পণ্ডিত আলোপিদিনের অগাধ আস্থা। তিনি বলতেন, ইহ সংসারের কথা তো ছাড়ো, স্বর্গেও লক্ষ্মীরই রাজত্ব। তাঁর কথাটা যথার্থও বটে। ন্যায় নীতি সবই তো লক্ষ্মীর হাতের পুতুল। ওদের তিনি যেমন খুশি তেমন নাচান। আলোপিদিন শুয়ে শুয়েই গর্ব ভরে বললেন, চলো, আমি যাচ্ছি। একথা বলে পণ্ডিতজি খুবই নিশ্চিন্ত মনে ধীরে সুস্থে পানের খিলি সেজে খেলেন। তারপর গায়ে বালাপোষ জড়িয়ে দারোগার কাছে এসে বললেন, বাবুজি আশীর্বাদ। বলুন, কি এমন অপরাধ করলাম যে গাড়িগুলো সব আটক করা হয়েছে? আমরা ব্রাহ্মণ, আমাদের উপরে তো আপনার কৃপা দৃষ্টি থাকা উচিত। বংশীধর রুক্ষস্বরে বললেন, সরকারি হুকুম আছে। পণ্ডিত আলোপিদিন হেসে বললেন, আমি সরকারি হুকুম জানি না, সরকারকেও চিনি না। আমার সরকার তো আপনি। এ তো আমার আপনার ঘরোয়া ব্যাপার। আমি কি আর আপনার পর হতে পারি? আপনি মিছিমিছি কষ্ট করলেন। এখান দিয়ে যাব আর এ ঘাটের দেবতাকে পুজো দেব না, এ কি একটা কথা নাকি? আমি নিজেই তো আপনার সেবায় আসছিলাম। বংশীধরের মনে ঐশ্বর্যের মোহনবাসী কোনো দোলা দেয় না, সততার নবীন উচ্ছ্বাস। গর্জে উঠে বললেন, যারা কানাকড়ির দামে ধর্ম বেচে দেয় সেই নিমক হারামদের দলে আমি নেই। আপনাকে আটক করা হলো, আইন অনুসারে আপনাকে চালান করা হবে। ব্যাস, বেশি কথা বলবার সময় নেই আমার। জমাদার বদলু সিংহ, একে হাজতে নিয়ে চলো, আমি হুকুম দিচ্ছি। পণ্ডিত আলোপিদিন স্তম্ভিত হয়ে যান। গাড়োয়ানদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। জীবনে বোধহয় এই প্রথম পণ্ডিতজিকে এতটা কড়া কথা শুনতে হলো। বদলু সিংহ এগিয়ে যায় বটে, কিন্তু পণ্ডিতজির প্রতিপত্তির কথা ভেবে তার হাত ধরতে সাহস করে না। ধর্মের হাতে অর্থের এমন অনাদর পণ্ডিতজি জীবনে দেখেননি। ভাবেন, ও এখনো একগুয়ে যুবক, মায়ামোহের চালে এখনো জড়ায়নি, ছেলে মানুষ, তাই সংকোচ করছে। বড় করুণভাবে বলেন, বাবু সাহেব অমন করবেন না, আমি শেষ হয়ে যাব।
ইজ্জত সব ধুলোয় মিশে যাবে। আমাকে অপমান করে আপনার কি লাভ হবে? আমাকে পর ভাববেন না। বংশীধর কঠোর স্বরে বলেন, আমি এসব কথা শুনতে চাই না। আলোপিদিন যে অবলম্বনটিকে কঠিন শিলাখণ্ড বলে ভেবেছিলেন সেটি পায়ের নিচ থেকে সরে গেছে বলে মনে হল। তার আত্মভিমান এবং ধন ঐশ্বর্য প্রচণ্ড আঘাত পায়। তবে এখনও মুদ্রা সংখ্যাগত শক্তিতে তার পুরো ভরসা রয়েছে। গোমস্তাকে বলেন, লালাজি, 1000 টাকার নোট বাবু সাহেবকে নজরানা দাও। উনি এখন ক্ষুধার্ত সিংহ হয়ে আছেন। বংশীধর গরম হয়ে বললেন, 1000 কেন, 1,00,000 আমাকে ন্যায়ের পথ থেকে টলাতে পারবে না। ধর্মের নির্বোধ দৃঢ়তা এবং দেহদুর্লভ ত্যাগ দেখে অর্থ খুবই ক্ষুব্ধ হয়। তারপর উভয় শক্তির মধ্যে সংগ্রাম শুরু হয়। অর্থ লাফিয়ে লাফিয়ে আক্রমণ করতে শুরু করে। 1 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 15, তারপর শেষে 15 থেকে 20,000 পর্যন্ত পৌঁছয়। কিন্তু ধর্ম অলৌকিক বীরত্বের সঙ্গে এই বহু সংখ্যক সেনাদলের সম্মুখে একাকী একটি পর্বতের মতো অটল অবিচল হয়ে দাঁড়িয়ে থাকে। আলোপিদিন হতাশ হয়ে বলেন, এর চাইতে বেশি আর আমার সাহস নেই। এরপর আপনার বিচার। বংশীধর জমাদারকে হাঁক দেন। বদলু সিংহ মনে মনে দারোগা সাহেবের মুণ্ডপাত করতে করতে পণ্ডিত আলোপিদিনের দিকে এগিয়ে যায়। পণ্ডিতজি ভয় পেয়ে 2-3 পা পিছিয়ে যান। একান্ত কাতর মিনতি করে বলেন, বাবু সাহেব, ঈশ্বরের দোহাই, দয়া করুন। 25,000-এর অফা করতে আমি রাজি আছি। সে অসম্ভব। 30,000-এ? কোনো মতেই সম্ভব নয়। 40,000-এও কি নয়? 40,000 কেন, 40 লাখে অসম্ভব। বদলু সিংহ, এই লোকটাকে এক্ষুনি গ্রেপ্তার করো। আমি আর একটা কথাও শুনতে চাই না। ধর্ম অর্থকে পায়ের তলায় পিষে ফেলে। আলোপিদিন একজন হৃষ্টপুষ্ট মানুষকে হাত করা নিয়ে তার দিকে এগিয়ে আসতে দেখেন। চারিদিকে হতাশ ও কাতর নয়নে তাকান। তারপর হঠাৎ মূর্ছিত হয়ে পড়ে যান। জগৎ সংসার সে সময় ঘুমোচ্ছিল বটে, কিন্তু তার জিভটা জেগেছিল। সকাল হতেই দেখা গেল বালক বৃদ্ধ সবার মুখেই খবরটা শোনা যাচ্ছে। যাকেই দেখুন সেই পণ্ডিতজির এই কাণ্ড নিয়ে টিপ্পনি কাটছে। এমন নিন্দার বৃষ্টি হচ্ছে যেন পৃথিবী থেকে এখন পাপীর পাপোত্তাপ শেষ হয়ে গেছে। জলকে দুধ বলে চালায় যে গোয়ালা, ভুয়া রোজনামচা লিখে খাতা ভর্তি করে যেসব অফিসার, কিংবা রেলের বিনা টিকিটে সফর করে যেসব বাবু, জাল দলিল দস্তাবেজ তৈরি করে যেসব শেঠ সাহুকার, তারা সবাই ঘাড় নেড়ে নেড়ে এমনভাবে কথাটা বলছে যেন তারা নিজেরা সব এক একটি দেবতা। পরদিন পণ্ডিত আলোপিদিন যখন অভিযুক্ত হয়ে কনস্টেবলদের সঙ্গে হাতে হাত করি, মনে গ্লানি ও ক্ষোভ নিয়ে লজ্জায় মাথা হেঁট করে আদালতের দিকে যান, তখন সারা শহরে হুলস্থুল পড়ে যায়। মেলাতেও বোধহয় সবার চোখ এতটা ব্যাকুল থাকে না। ভিড়ের চোটে ছাদে আর দেওয়ালে কোনো তফাৎ ছিল না। তবে আদালতে পৌঁছতেই যেটুকু দেরি, পণ্ডিত আলোপিদিন এই বিশাল বনের সিংহ। অফিসাররা তার ভক্ত, আমলারা তার সেবক, উকিল মোক্তাররা তার আজ্ঞাবহ এবং আরদালি, চাপরাশি ও চৌকিদাররা তো তার বিনা মাইনের গোলাম। তাকে দেখেই লোকেরা চারদিক থেকে ছুটে আসে। সবাই অবাক। অবাক এ কথা ভেবে নয় যে আলোপিদিন কেন এ কাজ করলেন, বরং এ কথা ভেবে যে আইনের হাতে উনি ধরা পড়লেন কি করে। অসাধ্য সাধন করে এমন সম্পদ এবং অনন্য বাকপটুতা যার করায়ত্ত, এমন একজন মানুষকে কেন আইনের হাতে ধরা পড়তে হবে? প্রতিটি লোক তাকে সহানুভূতি দেখাচ্ছে। এই আক্রমণকে প্রতিহত করার জন্য খুবই তৎপরতার সঙ্গে উকিলদের একটি বাহিনী প্রস্তুত হয়ে যায়। ন্যায় বিচারের রণাঙ্গনে ধর্ম ও অর্থের সংগ্রাম শুরু হয়। বংশীধর চুপচাপ দাঁড়িয়ে। তার হাতে সত্য ছাড়া না আছে কোনো শক্তি, স্পষ্ট ভাষণ ছাড়া না আছে কোনো হাতিয়ার। সাক্ষীরা রয়েছে বটে, তবে তারাও লোভে টলমল। এমনকি মুন্সিজিরও মনে হলো ন্যায়ও তার প্রতি কিছুটা রুষ্ট। এটি ন্যায় বিচারের দরবার হলেও এখানকার কর্মচারীদের উপরে পক্ষপাতিত্বের নেশা চেপেছে। কিন্তু পক্ষপাতিত্ব আর ন্যায় বিচারের মধ্যে মিল কোথায়? যেখানে পক্ষপাতিত্ব সেখানে ন্যায় বিচারের কল্পনাও করা যায় না। মোকদ্দমা শিগগিরই মিটে যায়। ডেপুটি ম্যাজিস্ট্রেট তাঁর রায় লেখেন,
পণ্ডিত আলোপিদিনের বিরুদ্ধে পেশ করা সমস্ত প্রমাণ ভিত্তিহীন এবং ভ্রমাত্মক। তিনি একজন খুব প্রতিপত্তিশালী লোক। সামান্য লাভের জন্য এমন দুঃসাহস করবেন, এটা কল্পনাতীত। যদিও নিমকের দারোগা মুন্সী বংশীধরের দোষ বেশি নেই, তবু এটা বড় দুঃখের বিষয় যে তার একগুয়েমি এবং অবিচারের ফলে একজন ভালো মানুষকে হয়রানি সহ্য করতে হলো। আমরা সন্তুষ্ট এজন্য যে তিনি তার কর্তব্য সম্বন্ধে সজাগ ও সচেতন। তবে নিমক দপ্তরে দিনে দিনে বেড়ে চলা নিমক হালালি তার বিবেক ও বুদ্ধিকে ভ্রষ্ট করে দিয়েছে। ভবিষ্যতে তার হুঁশিয়ার হয়ে চলা উচিত। উকিলরা এই রায় শুনে আনন্দে লাফিয়ে উঠলেন। পণ্ডিত আলোপিদিন হাসতে হাসতে বেরিয়ে এলেন। স্বজন বান্ধবেরা টাকার হরির লুট দিলেন। উদারতার সাগর উতলে উঠল। তার ঢেউগুলো আদালতের ভিতটাকেও নাড়িয়ে দেয়। বংশীধর যখন বাইরে এলেন, তখন চারদিক থেকে তার উপরে ব্যঙ্গবাণ বর্ষিত হতে থাকে। চাপরাশিরা খুব ঝুঁকে ঝুঁকে সেলাম করতে থাকে। এই সময়ের একটি কটুবাক্য, এক একটি ইঙ্গিত বংশীধরের অহংকারের আগুনকে জ্বালিয়ে দিতে থাকে। এই মোকদ্দমায় জিতলেও বোধহয় তিনি এতটা মাথা উঁচু করে চলতেন না। আজ সংসারে একটা দুঃখজনক বিচিত্র অভিজ্ঞতা হলো তার। দেখলেন, ন্যায়নিষ্ঠা এবং বিদ্যাবত্তা, লম্বা চওড়া উপাধি, বড় বড় দাড়ি আর ঢোলা আচকান কোনোটাই সত্যিকারের সম্মানের পাত্র নয়। বংশীধর অর্থের সঙ্গে শত্রুতা যেচে নিয়েছেন। তার মূল্য তো তাকে পরিশোধ করতেই হবে। বড়জোর একটি সপ্তাহ কেটেছে কি কাটেনি, সাময়িক বরখাস্তের পরোয়ানা এসে পৌঁছয়। কর্তব্য পরায়ণতার দণ্ড মেলে। বেচারা ভগ্ন হৃদয়ে, শোকে দুঃখে ব্যথিত মনে বাড়ি ফিরে যান। বুড়ো মুন্সিজি তো আগে থেকেই গজর গজর করছিলেন যে যাবার সময় ছেলেটাকে বই বই করে বোঝালাম, কিন্তু ছেলেটা একটা কথা শুনল না। সব নিজের খেয়াল খুশি মতন করছে। আর আমি এদিকে মহাজন আর ওই সুদখোর বেনের তাগাদার ঝক্কি পোয়াবো। বুড়ো বয়সে ভক্ত সেজে বসবো ওখানে, আর শুধু ওই শুকনো বেতন। আমরাও তো চাকরি করেছি, কোনো উঁচু পদেও ছিলাম না, কিন্তু রোজগার যা করেছি তা চুটিয়ে করেছি। আর ইনি ইমানদার হতে চলেছেন, ইমানদার। নিজের ঘর অন্ধকার, মসজিদে বাবুর বাতি চাই। ধিক অমন বুদ্ধিকে। লেখাপড়া সবই ভস্যে ঘি ঢালা। এর অল্প কদিন পরেই মুন্সী বংশীধর এই দুরবস্থা মাথায় নিয়ে বাড়ি ফিরে এলেন। বুড়ো বাবা তখন সব খবর শুনে নিজের কপাল চাপড়াতে থাকেন এবং বলেন, ইচ্ছা করছে তোমার আর আমার দুজনের মাথায় বাড়ি বাড়ি। যত সব, ছি 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 ছি। অনেকক্ষণ ধরে ক্ষোভে দুঃখে হাত কামড়াতে থাকেন। রেগে মেগে কিছু কড়া কথাও বলে ফেলেন। বংশীধর যদি ওখান থেকে চলে না যেতেন, তাহলে নিশ্চয়ই ক্রোধটা বিকট রূপ ধারণ করত। বৃদ্ধা মায়েরও দুঃখ হয়। তার জগন্নাথ ধাম আর রামেশ্বর যাত্রার স্বাদ ধুলোয় মিশে যায়। গিন্নি তো কদিন ধরে ভালো করে কথাই বলেন না। এভাবে এক সপ্তাহ কেটে গেল। একদিন সন্ধেবেলা বুড়ো মুন্সিজি বসে বসে রাম নামের মালা জপছেন। জয় রাম জয় জয় রাম, শ্রীরাম জয় রাম জয় জয় রাম। এমন সময় তাদের দরজায় একটি সাজানো রথ এসে দাঁড়ালো। সবুজ আর গোলাপি পর্দা, একজোড়া পশ্চিমা বলদ, তাদের গলায় নীল সুতো, শিংগুলো পেতল দিয়ে মোড়া, লাঠি কাঁধে কয়েকজন চাকর সঙ্গে। মুন্সিজি এগিয়ে গিয়ে অভ্যর্থনা করতে ছুটলেন। দেখেন পণ্ডিত আলোপিদিন নত হয়ে দণ্ডবত করে খোসামদি করে কথা বলতে শুরু করেন। কি ভাগ্য আমাদের! তাই তো আপনার শ্রীচরণের ধুলো আমাদের দুয়ারে পড়েছে। আপনি হলেন আমাদের পূজনীয় দেবতা, কিন্তু আপনাকে মুখ দেখাবো কেমন করে? আমাদের মুখে যে চুনকালি পড়েছে, কি করব? কুসন্তান হতভাগা ছেলে আমার, নাহলে আপনার কাছে গিয়ে আমাকে মুখ লুকোতে হবে। হায় 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 হায়! এমন পুত্র না দিয়ে ঈশ্বর যদি আমাকে নিঃসন্তান রাখতেন, তাহলে আমার... আলোপিদিন বললেন, না দাদা, ও কথা বলবেন না। মুন্সিজি অবাক হয়ে বললেন, এমন সন্তানকে কি আর বলবো? আলোপিদিন বাৎসল্য মাখা স্বরে বললেন, কুলতিলক ও বংশের কীর্তি উজ্জ্বল করে এমন ন্যায়পরায়ণ মানুষ কজন এই পৃথিবীতে হয়, যারা ধর্মের জন্য নিজেদের সবকিছু ত্যাগ করতে পারেন? পণ্ডিত আলোপিদিন বংশীধরকে বললেন,
দারোগা সাহেব, খোশামদি করছি ভাববেন না। খোশামদি করার জন্য আমার এতটা কষ্ট করার দরকার ছিল না। সেদিন রাতে আপনি আপনার ক্ষমতা বলে আমাকে গ্রেপ্তার করেছিলেন, আর আজ আমি স্বেচ্ছায় আপনার কাছে গ্রেপ্তার হতে এসেছি। আমি হাজার হাজার ধনী মানি দেখেছি, হাজার হাজার উঁচু পদাধিকারীর সঙ্গে কাজ করেছি, কিন্তু আমাকে হারিয়ে দিয়েছেন শুধু আপনি। আমি সবাইকে আমার আর আমার অর্থের কৃতদাস বানিয়ে ছেড়েছি। আমাকে অনুমতি দিন আপনার কাছে কিছু প্রার্থনা করি। বংশীধর আলোপিদিনকে আসতে দেখে উঠে দাঁড়িয়ে অভ্যর্থনা করেছিলেন বটে, তবে আত্মমর্যাদা বজায় রেখে। ভেবেছেন এই মহাশয়টি তাকে লজ্জা দিতে আর জ্বালাতন করতে এসেছেন। ক্ষমা প্রার্থনার চেষ্টা করেননি, উল্টে তার বাবার ওই তেল মাখানো কথাগুলো তার কাছে অসহ্য মনে হয়েছে। এখন পণ্ডিতজির কথা শুনে মনের ময়লা দূর হয়ে যায়। ভাষা ভাষা চোখে পণ্ডিতজির দিকে তাকান। সদ্ভাবের আভাস চোখে পড়ে। আত্মভিমান এবার লজ্জার কাছে নতি স্বীকার করে। লজ্জা পেয়ে বলেন, আপনি মহৎ তাই কথা বলছেন। আমি যে ঔদ্ধত্য প্রকাশ করেছি তার জন্য আমাকে ক্ষমা করুন। আমি ধর্মের শৃঙ্খলে বন্দী ছিলাম, তা না হইলে তো আপনারই সেবক। যা আদেশ করবেন তাই আমার শিরোধার্য। আলোপিদিন বিনীতভাবে বলেন, নদীর ধারে সেদিন আপনি আমার প্রার্থনা স্বীকার করেননি, কিন্তু আজ স্বীকার করতেই হবে। বংশীধর বলেন, আমি আর কিসের যোগ্য? তবু আমার দ্বারা যেটুকু সেবা সম্ভব তাতে কোনো ত্রুটি হবে না। আলোপিদিন একটি স্ট্যাম্প লাগানো কাগজ বের করে বংশীধরের সামনে রেখে বলেন, এই পদটি আপনি গ্রহণ করুন আর এতে আপনার স্বাক্ষর করে দিন। আমি ব্রাহ্মণ, যতক্ষণ না আপনার সম্মতি পাই আমি দরজা ছেড়ে নড়ব না। কাগজখানা পড়ে কৃতজ্ঞতায় মুন্সী বংশীধরের দুচোখ জলে ভরে ওঠে। পণ্ডিত আলোপিদিন তাঁর সমস্ত সম্পত্তি স্থায়ী ম্যানেজার নিযুক্ত করেছেন তাকে। ৬,০০০ টাকা বার্ষিক বেতন ছাড়াও দৈনন্দিন খরচ আলাদা। চড়বার জন্য ঘোড়া, থাকবার জন্য বাংলো, চাকর বাকর মুফতে। কম্পিত স্বরে বলেন, পণ্ডিতজি, আপনার উদারতার প্রশংসা করতে পারি এমন ভাষা আমার নেই, কিন্তু আমি যে উচ্চ পদের যোগ্য নই। আলোপিদিন হেসে বলেন, এখন আমার একজন অযোগ্য মানুষই দরকার। বংশীধর গম্ভীরভাবে বলেন, এমনিতেই আমি আপনার সেবক। আপনার মতন কৃত্রিমান সজ্জন পুরুষের সেবা করা আমার পক্ষে সৌভাগ্যের কথা। কিন্তু আমার না আছে বিদ্যা, না বুদ্ধি, না তেমন চরিত্রগুণ যা এইসব অভাবগুলোকে পূরণ করে দেয়। এমন একটি গুরুত্বপূর্ণ পদের জন্য একজন বড় অভিজ্ঞ ও কর্মদক্ষ মানুষের প্রয়োজন। আলোপিদিন কলমদান থেকে কলম বের করে সেটিকে বংশীধরের হাতে দিয়ে বলেন, আমার পাণ্ডিত্যের দরকার নেই, নেই অভিজ্ঞতা, দক্ষতা বা কার্যকুশলতার চাহিদা। এসব গুণের মাহাত্ম্যের পরিচয় আমার পাওয়া হয়ে গিয়েছে। এবার সৌভাগ্য এবং শুভ যোগাযোগ আমাকে এমন একটি রত্নের সন্ধান দিয়েছে যার কাছে যোগ্যতা এবং বিদ্যাবত্তার উজ্জ্বলতা ম্লান হয়ে যায়। এই নিন কলম, বেশি চিন্তা ভাবনা করবেন না, দস্তখতটা করে দিন। পরমেশ্বরের কাছে শুধু একটাই প্রার্থনা, তিনি আপনাকে যেন চিরকাল নদী তীরের সেই স্পষ্টভাষী, উদ্ধত, কঠোর অথচ ধর্মনিষ্ঠ দারোগাই করে রাখেন। বংশীধরের চোখ ছলছল করে ওঠে। কৃতজ্ঞতায় তার হৃদয়ের ক্ষুদ্র পাত্রখানি ছাপিয়ে পড়ে। আরেকবার পণ্ডিতজির পানে ভক্তি ও শ্রদ্ধাপূর্ণ দৃষ্টিতে তাকান। তারপর কাঁপা হাতে ম্যানেজারির কাগজখানিতে হস্তাক্ষর দিয়ে দেন। আলোপিদিন আনন্দে তাকে বুকে জড়িয়ে ধরেন। এতক্ষণ আপনারা শুনছিলেন মুন্সী প্রেমচাঁদের লেখা গল্প নিমকের দারোগা। গল্প পাঠে অরিজিৎ রয় চৌধুরী, মুন্সীধরের বাবার চরিত্রে সব্যসাচী চৌধুরী, গাড়োয়ান সন্দীপ দেবনাথ, আলোপিদিন রূপম সিংহ, গল্পের সূত্রধার এবং মুন্সী বংশীধরের চরিত্রে আমি সৌম্য। পোস্টার ডিজাইনে পাপিয়া পাল, ধ্বনি পরিকল্পনা ও সমগ্র মিশ্রণে তনুশ্রী সাহা।
আগামী সপ্তাহে ঠিক এই সময় একটি সম্পূর্ণ ভিন্ন স্বাদের গল্প নিয়ে হাজির থাকবে টিম ন্যাড়া ছাদের গপ্প।